আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার এসসি ইডু লিটারেসি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের 5.1 এই চ্যাপ্টারের একটা রুলসের ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। রুলসের ভিডিও নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটা অঙ্ক আমি করে দেখাবো আপনাদের। আমরা প্রথমে একটা প্রশ্ন পড়ে নিচ্ছি। এবি লিমিটেড ইন ঢাকা হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট বরিশাল। মানে আমাদের বলতেছে যে এবি লিমিটেড ইন ঢাকার মধ্যে আমাদের এবি লিমিটেড একটা কোম্পানি, একটা কোম্পানির নাম আর কি, ঢাকাতে একটা কোম্পানি আছে এবং এই কোম্পানির একটা ব্রাঞ্চ, একটা শাখা আছে কোথায়? বরিশালে, ঠিক আছে? ওকে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট। কি বললো দেখেন, আমাদের এই যেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা কি করব? বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা আগে থেকে জেনে এসেছি অ্যাকাউন্টস এই যে অ্যাকাউন্টস এই কথাটার মানেই হচ্ছে খতিয়ান হিসাব, ঠিক আছে? যখনই আমাদেরকে বলবে যে অ্যাকাউন্টস তৈরি করো, হ্যাঁ, তার মানে আমাদের কি করতে হবে? খতিয়ান তৈরি করতে হবে, ঠিক আছে? এটা আমরা খুব সহজেই বুঝলাম। এবং খতিয়ান তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? জাবেদার প্রয়োজন হয়, জাবেদা করার প্রয়োজন হয়, ঠিক আছে? তো এখন যে সকল অঙ্কগুলো অনেক বড় অঙ্ক হয় বা যে সকল অঙ্কগুলো দেখা যাবে কি এই যে অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক আসবে, হ্যাঁ, এবং এই অঙ্কগুলো আমাদের এখন কিছু নিয়মে কিছু জায়গায় আছে একটু কি বলে ছোট আকারে হবে, আবার কত জায়গায় আছে দেখবেন একটা মানে কিছু কিছু এই অঙ্কটাই ধরেন, এই যে এই অঙ্কটাই জাস্ট একটা ডিফারেন্স কথা থাকার কারণে আমাদের হবে কি এই অঙ্কটার একটা ছক হবে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে একটা কথা একটু ভিন্ন রকম বলার কারণে আমাদের কি হবে? এই অঙ্কটা ঘুরে যাবে, পুরোপুরি ঘুরে যাবে, মানে সেখানে 9টা 8টা বক্স করতে হবে, ঠিক আছে? এখন 8টা 9টা বক্স করার পাশাপাশি আবার জাবেদা করা এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের খতিয়ানটা আমরা এরকমভাবে শিখব যাতে জাবেদা না করে আমরা কি করতে পারি? খতিয়ানগুলো দিয়ে মানে খুব সহজে খতিয়ান তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের একটা ডিসকাস। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের অঙ্কটাতে বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। ওকে, আমরা একটু পড়ে নেব যে আমাদের এখানে কি আছে এবং কোন কথাটাতে আমাদের খেয়াল করতে হবে যে আসলে কোন কথাটা আমাদের ডিফারেন্স আছে বা ভিন্ন রকম কিছু বলছে কিনা আমরা একটু দেখব। ওকে, তো আমাদের এখানে বলতেছে দেখেন, দ্য বুকস অফ এ বি লিমিটেড, মানে কি বললো যে আমাদের এ বি লিমিটেড মানে এ বি যে কোম্পানি আছে ওর বইয়ে আমাদের বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? এই কথাটা বললো। ওকে, এখন আমরা যদি একটু আলোচনা করি আমাদের এখানে কী কী দেওয়া আছে? ওপেনিং ব্যালেন্স, আমাদের শুরুতেই কিছু ওপেনিং ব্যালেন্সের পরিমাণ দিয়ে দিছে। ইনভেন্টরি অ্যাট ব্রাঞ্চ, মানে আমাদের যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে আমাদের ইনভেন্টরি আছে 35,000 টাকা, আমাদের ডেপ্টর্স আছে 30,000 টাকা, ঠিক আছে? এরকম অনেক কিছু আমাদের এখানে বলে দিছে। ওকে, পিটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ 2500 টাকা, গুড সেন্ট টু ব্রাঞ্চ 1,75,000 টাকা, ক্যাশ সেলস 3 লক্ষ টাকা, ক্রেডিট সেলস 3,10,000 টাকা, ক্যাশ রিসিভস ফ্রম ডেপ্টর্স 2,90,000 টাকা। আচ্ছা, এটা একটা কথা গেল, ধাপ গেল। রেমিটেন্স টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স, মানে ব্রাঞ্চে আমরা কিছু টাকা দিছি খরচের জন্য, মানে আমাদের যে শাখাটা আছে সেই শাখায় তো ব্যয় হয়, তাই না? সেই ব্যয়গুলোর জন্য আমরা টাকা দিছি, কিছু টাকা দিচ্ছে, হ্যাঁ, সেটার হিসাব যে আমরা স্যালারি দিচ্ছি 75,000 টাকা, মানে শাখায় আমাদের স্যালারি প্রয়োজন হয়েছে 75,000 টাকা, রেন্ট প্রয়োজন হয়েছে 30,000 টাকা, আদার্স মানে অন্যান্য খরচের জন্য 10,000 টাকা লাগছে, এবং গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ 25,000 টাকা লাগছে। ওকে, তারপর বলতেছে গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ, আচ্ছা শাখা থেকে আমাদের যে কোম্পানিটা আছে এবি লিমিটেড সেখানে 25,000 টাকার পণ্য ফেরত চলে আসছে। ওকে,
ক্লোজিং ব্যালেন্স, আমাদের ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিছে ইনভেন্টরি অফ ব্রাঞ্চ 40,000 টাকা, পিটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ 2,000 টাকা। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দিয়ে দিছে। আচ্ছা, এবার যদি আমরা দেখতে চাই যে আমাদের ডিফারেন্স কি আছে, মানে আমাদের এই জায়গায় কয়টা ছক হবে, এবং আমাদের যখন ওই যে আমি আর একটা নিয়ম বলছিলাম, ঠিক আছে, যে 9টা বক্স করতে হবে এক জায়গায়, আর একটা জায়গায় হচ্ছে একটা বক্স করলেই হয়ে যাবে। তো সেই ডিফারেন্সটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এই 4 নাম্বার অঙ্কটা আমরা একটু পড়ব। হ্যাঁ, এটা আজকে করবো না, জাস্ট আমি একটু পড়ে ডিফারেন্সটা আপনাদের একটু বুঝাবো আর কি। দেখেন, Barber Textile had a branch at Rangamati to hire goods were invoiced at cost plus 25%. কি কথাটা বললো একটু যদি আমরা খেয়াল করি। বারবার টেক্সটাইল হ্যাড এ ব্রাঞ্চ, মানে এটা হচ্ছে আমাদের মেইন কোম্পানিটা, এবং ওর একটা শাখা আছে কোথায়, রাঙামাটিতে। ওকে, ওর একটা শাখা রাঙামাটিতে আছে, এই রাঙামাটিতে একটা শাখা আছে, যেখানে গুডস ওয়ার ইনভয়েসড, মানে আমরা যেখানে পণ্য পাঠাইছি অ্যাট কস্ট, আমরা ব্যয় মূল্যে পণ্য পাঠাইছি প্লাস 25%। কি কথাটা বললো খেয়াল করবেন, এবং এই কথাটা আমরা যে অঙ্কটা আজকে করতেছি, হ্যাঁ দেখেন তো, এই জায়গাটার মধ্যে কি আমাদের এইরকম কোনো কথা কি আমরা পাইছি? এরকম কোনো কথা কিন্তু ছিল না। এবং এই যে এখানে আমরা যে জিনিসটা পাইলাম, এই জিনিসটাকে যদি আমি একটু এখান থেকে আমি বলি যে আসলে এই জিনিসটা কি বুঝাইতে চাইলো, অ্যাট কস্ট প্লাস 25%, এই জিনিসটাকে একটু খেয়াল করবো আমরা। হ্যাঁ, যে আমাদের মেইন কোম্পানি, ধরেন আমাদের এবি লিমিটেড, এটা হচ্ছে আমাদের মেইন কোম্পানি, এবং ও আমাদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে পণ্য পাঠাইছে। ঠিক আছে, এই ব্রাঞ্চে কি করছে, পণ্য পাঠাইছে হচ্ছে ইনভয়েসড নাম্বারে, এবং এটার সাথে অ্যাট কস্ট, এই কথাটা ছিল অ্যাট কস্ট প্লাস 25%, এই কথাটা ছিল। হ্যাঁ, তার মানে কি, যে অ্যাট কস্ট মানে হচ্ছে ব্যয় মূল্যে। ধরেন আমি একটা ক্যালকুলেটর বা একটা কলম, ধরেন একটা ক্যালকুলেটারই আমি 200 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর বানাইছি, ঠিক আছে, তাহলে কি এটা আমার ব্যয়, ঠিক আছে, অ্যাট কস্ট ব্যয়। ওকে, তো এই ক্যালকুলেটারে এই যে 200 টাকা, এই 200 টাকা আমি আমার এই মেন কোম্পানি থেকে যখন আমি শাখাতে এই ক্যালকুলেটারটা, এই একটা ক্যালকুলেটর যখন আমি শাখাতে পাঠালাম, তখন আমি 200 টাকা মূল্যে পাঠাইছি, এবং এই 200 টাকার সাথে আমি আরও 25% প্লাস, এই যে প্লাস, হ্যাঁ তার মানে কি প্লাস, এই 200 টাকার সাথে 25% কি করে দিছি, অ্যাড করে দিছি। আমি যদি বিষয়টাকে একটু ক্লিয়ার করে, ওকে দেখুন, আমাদের 200 টাকা ছিল, এটার যদি 25% করি আমাদের কত আসতেছে, 50 টাকা। ঠিক আছে, 50 টাকা আসতেছে। তার মানে কি, আমাদের এইখানে বুঝাইতেছে যে এই যে এই কথাটা বলছে, এই পুরো কথাটাকে যদি আমি একটু বুঝাই, যে এই জায়গায় এই অ্যাট কস্ট, এটার মানে হচ্ছে 200 টাকা প্লাস 25%, মানে এই 200-র উপর আমি 25% করে আমার টোটাল যে ব্যয়টা আছে সেই ব্যয়ের ওপর 25% করলে আমি পাচ্ছি 50 টাকা, তার মানে প্লাস 50 টাকা, তাহলে আমাদের আসতেছে 250 টাকা। তার মানে এখানে কিন্তু আমি এখন আর কি ব্যয় মূল্যে কিন্তু আমি পণ্যটা প্রেরণ করি নাই। কথাটা একটু খেয়াল করবেন, কি বললাম, ব্যয় মূল্যে পণ্যটা প্রেরণ করি নি। কিভাবে বুঝলাম যে ব্যয় মূল্যে পণ্যটা প্রেরণ করি নি? কারণ আমি যদি ব্যয় মূল্যে পণ্যটা প্রেরণ করতাম তাহলে আমি 200 টাকাতেই পণ্যটা দিতাম। ঠিক আছে, যেহেতু ব্যয় মূল্যে পণ্য প্রেরণ করি নাই, তার মানে এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, যে আমি পণ্যটা 200 টাকা দিয়ে বানাইছি কি বানাই নাই সেটা তোমার দেখার বিষয় না, তুমি আমাকে 250 টাকা করে পণ্যটাকে বিক্রি করে এই 250 টাকায় কি করবা, আমাকে পাঠাবা। ঠিক আছে, আমাকে পাঠাবা, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই কথাটা যখন বলা থাকবে, যখনই এই টাইপের কথাটা বলা থাকবে, তখনই আমরা হচ্ছে, আমি যে কালকে আলোচনা করছিলাম রুলসের, যে আমাদের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে মিশ্র পদ্ধতি, এবং 2 নাম্বার হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতি। ঠিক আছে, তো যে অঙ্কে আমাদের এই কথাটা বলতেছে, এই যে এই কথাটা বলতেছে অ্যাট কস্ট
প্লাস 25%, মানে এইরকম টাইপের কথা বলতেছে যে ইনভয়েসে পাঠাইছি বা বিক্রয় মূল্যে পাঠাইছি বা প্রফিট মিলাই আমি ব্যয়ের সাথে পাঠাইছি, এরকম কথাগুলো যখন বলবে তখন আমরা যাব এই বিশ্লেষণাত্মক পদ্ধতির অঙ্কে। তখন আমাদের কি করতে হয়, ক্রয় মূল্যে হোক আর বিক্রয় মূল্যে হোক, যেভাবেই হোক না কেন আমাদের 9টা করে বক্স করতে হবে। ঠিক আছে, 9টা করে বক্স করতে হবে, এই জিনিসটা আমরা মনে রাখবো। আর যখন আমাদের এই টাইপের কোনো কথা আমাদের প্রশ্নে বলা না থাকবে, যে এই টাইপের কোনো কথা প্রশ্নে বলা না থাকবে, তখন আমরা মিশ্র পদ্ধতিতে করব। এবং এখানে ক্রয় মূল্যে করলেও আমাদের একটা বক্স এবং বিক্রয় মূল্যে করলেও আমাদের কি একটা বক্স। ঠিক আছে, সো আশা করি আমি এই জায়গায় যতটুকু আলোচনা করলাম আশা করি আমি খুব ভালো মতো বুঝাইতে পারছি আপনাদের। এখান থেকে অনেক কিছু আলোচনা করলাম, এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এবার হচ্ছে আমাদের এখানে এটা কি ক্রয় মূল্যে না বিক্রয় মূল্যে, এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই একটু খেয়াল করবেন। এই অঙ্কটার মধ্যে আমাদের কোনো এরকম কোনো কিছু কি বলা ছিল যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, অ্যাকচুয়ালি ক্রয় মূল্যে পণ্য প্রেরণ করি বা বিক্রয় মূল্যে পণ্য প্রেরণ করি, এখানে না তেমন কোনো ডিফারেন্সেস নেই। হ্যাঁ, আমাদের মিশ্র পদ্ধতির জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে মিশ্র পদ্ধতি কোনটা, বিশ্লেষণাত্মক পদ্ধতি কোনটা। সহজে কিভাবে আপনার অঙ্কগুলো বুঝবেন সেভাবে আমি আলোচনা করতেছি। যেখানে একটু বড় আলোচনা থাকবে সেই অঙ্কের মধ্যেই আমি আলোচনা করব, ঠিক আছে। এক অঙ্কটা আর এক অঙ্কে নিয়ে আলোচনা করলে প্রবলেম হয়ে যায় বুঝতে। এই অঙ্কটা আমাদের কিসে আছে, মিশ্র পদ্ধতির অঙ্কে আছে। মানে আমরা যদি বুঝতে চাই যে অ্যানালিটিক্যাল যে মিক্সড মেথড যেটা ছিল, সেই মিক্সড মেথডে এই অঙ্কটা আমাদের আছে। হ্যাঁ, মিশ্র বা মিক্সড মেথড, এই মেথড আমাদের অঙ্কটা আছে। তো এই মেথডের যে ছকটা সেটা আমরা এখন করে নিব। তো এটার জন্য আমাদের প্রথমেই এখানে খেয়াল করব, দেখেন আমাদের কি কি দেওয়া আছে এই জায়গায়। আমাদের এই জায়গায় ইনভেন্টরি অ্যাট ব্রাঞ্চ, আচ্ছা এই জায়গায় একটা ক্যালকুলেশনের আছে, কিন্তু ক্যালকুলেশনটা আমি শেষে গিয়ে করবো। হ্যাঁ, আমাদের এই খতিয়ানের বেলায় আমাদের ডেবিট ক্রেডিট দুইটা পাশ লিখতে হয়, আমরা লিখে নিলাম ডেবিট ক্রেডিট দুইটা পাশ। ওকে, এখন এখান থেকে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা দেখবো আর একটু একটু করে কাজ করবো, ঠিক আছে। প্রথমে খেয়াল করবেন আমাদের ডেবিট পাশগুলো আমি বলবো যে আমাদের ডেবিট পাশে কী কী বসাতে হবে। দেখেন, যেহেতু এই জায়গায় আমাদের কী কী বলছে, ওপেনিং ব্যালেন্স দিয়ে দিছে। হ্যাঁ, এই যে ইনভেন্টরি অ্যাট ব্রাঞ্চ মানে কি, আমরা কি করতেছি, আমরা বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্টসের হিসাব করতেছি। তার মানে আমরা যদি একটু সহজে এখানে একটা আলোচনা করতে চাই যে আমাদের এবি কোম্পানি, এটা হচ্ছে আমাদের কোম্পানি, এবং ব্রাঞ্চ এটা হচ্ছে কি আমাদের একটা শাখা। তার মানে এবি কোম্পানি ব্রাঞ্চে পণ্য পাঠাবে, রাইট। তার মানে আমি যে পণ্যটা ব্রাঞ্চে শাখায় পাঠাইতেছি সেটার হিসাবটা আমার রাখতে হবে। তাহলে এই যে ইনভেন্টরি অ্যাট ব্রাঞ্চে 35,000 টাকার পণ্য আছে, তার মানে কি আমি ওকে 35,000 টাকার পণ্য দিলাম। হ্যাঁ, আমি শাখাকে পাঠাইছি, আমি পাঠাইছি ওকে। তাহলে এই যে ওকে পাঠাইলাম, এই যে পাঠাবো যে জিনিসগুলো আমি ওকে দিব সেই জিনিসগুলোকে আমরা ডেবিটে নিয়ে বসাবো, ঠিক আছে। তাও কোন ব্যালেন্সটাকে ডেবিট করব, ঠিক আছে, বাট ওপেনিং ব্যালেন্সটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কি বললাম আমি, যা যা আমরা পাঠাইতেছি এর মধ্যে কিছুটা ডিফারেন্স থাকতে পারে, তবে খেয়াল করবেন যা যা পাঠাবো তার সেগুলোকে আমরা ডেবিট পাশে বসাবো এবং সেগুলোর ওপেনিং ব্যালেন্সকে আমরা ডেবিট পাশে বসাবো। ওকে, তাহলে ইনভেন্টরি অ্যাট ব্রাঞ্চে ইনভেন্টরি পাঠাইছি 35,000 টাকার, এটা মানে আমাদের আগের থেকে ছিল। বিগিনিং ব্যালেন্স মানে কি আমাদের আগের থেকে ছিল ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, আমরা আগের বছর হয়তো বা পাঠাইছিলাম, সেটা এখনও ওদের কাছে রয়ে গেছে। তাহলে এই যে 35,000 টাকা এটাকে নিয়ে আমরা বসাবো। তাহলে আমরা এখানে লিখে নিব ব্রাঞ্চ, যেহেতু ইনভেন্টরি ছিল আমরা নাম দিতেছি ব্রাঞ্চ স্টক 1/1/2016 পাঠাইছিল, মানে বিগিনিং তারিখটা দিয়ে দিলাম 35,000 টাকা, ঠিক আছে। তো এরকম করে আমি বসাবো। তো তার আগে আমি এখান থেকে প্রশ্নটা দিয়ে আপনাদের একটু বুঝাইয়া দিই। হ্যাঁ, তো এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স আর কি কি আছে দেখেন, কোনটা কোনটা আমরা নিব। আমাদের এই যে ইনভেন্টরি আমরা নিয়ে নিছি, এবার আসে ডেপ্টর্স অ্যাট ব্রাঞ্চ। হ্যাঁ, ডেপ্টর্স অ্যাট ব্রাঞ্চ এটা আছে কত, 30,000 টাকা, এটা আমরা নিব। তাহলে এই ডেপ্টর্স অ্যাট ব্রাঞ্চ এটাকে আমরা লিখব 30,000 টাকা। ওকে, এরপরে হচ্ছে আমাদের গুডস সেন্ট টু ব্রাঞ্চ,
ঠিক আছে। গুড সেন্ট টু ব্রাঞ্চ কত আছে, 1,75,000 টাকা, এটাকে লিখবো গুড সেন্ট টু ব্রাঞ্চ 1,75,000 টাকা। ওকে, পিটি ক্যাশ এটাকে আমরা নিব না, পিটি ক্যাশ এটাকেও আমরা নিব, কত আছে 2500 টাকা, পিটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ 2500 টাকা। ওকে, এটাকে আমরা নিব। ওকে, ডেবিট পাশে 4টা জিনিসকে আমরা বসাইতেছি। এরপর আমরা কি কি দিছি দেখেন, ক্যাশ সেলস এটাকে আমরা ওকে দিব না, আমরা ওদেরকে পণ্য পাঠাবো, ঠিক আছে, এবং নগদ টাকা দিব বড় জোর, এবং ওরা কি করবে, পণ্যটাকে সেল করে নগদ টাকাটা আমাদের কাছে এনে আবার দিবে। ঠিক আছে, আমি কি কথাটা বুঝাইতে পারলাম? আমরা কিন্তু পণ্য বিক্রি করব না ওদের কাছে, আমরা হচ্ছে ওদের কাছে পণ্য পাঠাবো। হ্যাঁ, এই যে এই যে ডেপ্টর্স অ্যাট ব্রাঞ্চ মানে হচ্ছে আমরা ওদেরকে এই যে গুড সেন্ড করব, পণ্য পাঠিয়ে দিব, পণ্যগুলো ওরা ক্রয় করবে, ওরা বিক্রি করবে, এবং বিক্রি করার ফলে ওদের কাছে ডেপ্টর্স তৈরি হবে, ওদেরকে আমরা ক্যাশ পাঠাইতে পারি। হ্যাঁ, এই যে ক্যাশ পাঠাইছি 2500 টাকা, মানে আগে 2015 সালে আমরা হয়তো বা কিছু পণ্য পাঠাইছিলাম, যে পণ্যগুলোর মধ্যে বিক্রি করে ওদের কাছে এত টাকা ডেপ্টর্স তৈরি হয়েছে, ওদের কাছে এতগুলো পণ্য রয়ে গেছে, ওদের কাছে 2500 টাকার ক্যাশ বেঁচে গেছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিগিনিং ব্যালেন্স। তো এগুলোর মধ্যে থেকে আমরা 4টা জিনিস এখানে মার্ক করে লিখে নিছি, যে এই 4টা জিনিস আমরা বসাবো। 4টা কী কী, এই ইনভেন্টরি, তারপর হচ্ছে ডেপ্টর্স, পিটি ক্যাশ এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এগুলো বসাবো। ওকে, ক্যাশ সেলস এটাকে আমরা ওদের কাছে পাঠাইছি না, ক্রেডিট সেলস আমরা পাঠাইছি না, ক্যাশ রিসিভস ফ্রম ডেপ্টর্স এটাকে আমরা পাবো না, কারণ ডেপ্টর্সটা কিন্তু আমাদের শাখায় তৈরি হয়েছে। তার মানে ডেপ্টর্স কাকে টাকা দিবে, আমাদের শাখাকে টাকা দিবে, এবং শাখা ডেপ্টর্সের কাছ থেকে টাকা নিয়ে তারপর আমাদেরকে টাকা দিবে। ঠিক আছে, আমি কি কথাটা বুঝতে পারছি? ওকে, এরপরে এখানে যদি আর একটু আলোচনা করতে যাই, দেখেন কি কি পাঠাইছি, আর আমি বলছিলাম যা যা পাঠাবো। হ্যাঁ, তাহলে এই যে স্যালারি আমরা পাঠাইছি 75,000 টাকা। ওকে, তারপর রেন্ট এইটার টাকাও আমরা পাঠাইছি 30,000 টাকা। আদার্স এক্সপেন্স এই যে 10,000 টাকা, এটাওকে আমরা পাঠাইছি, রাইট? আচ্ছা, এটার মধ্যে আর একটা আছে গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ। কি বললো, গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ। আচ্ছা, এই যে 25,000 টাকা আমাদের কি বললো, যে শাখা আমাদেরকে পণ্য পাঠাইয়া দিছে। হ্যাঁ, মানে ওরা আমাদের কাছে পণ্য, আমরা যে পণ্যটা ওদেরকে পাঠাইছিলাম তার মধ্য থেকে কিছু পণ্য, 25,000 টাকার পণ্য কি করছে, ওরা আমাদেরকে পাঠিয়ে দিছে, হয়তো বা বিক্রি করতে পারে নাই বা কিছু সমস্যা ছিল, এই কারণে কি করছে, শাখা আমাদের মেন কোম্পানিতে কি করছে, 25,000 টাকার পণ্য পাঠিয়ে দিছে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো আমরা এখানে, যেহেতু ওরা আমাদেরকে পাঠাইছে, এটা কি আর এখানে আসবে? আমি কি বলছি, মেন কোম্পানি, মানে আমরা শুধুমাত্র সেইটাই দেখব যেটা এবি কোম্পানি ব্রাঞ্চে পাঠাবে, এবি কোম্পানি ব্রাঞ্চে পাঠাবে, আমরা শুধু এইটার হিসাবটা এখানে দেখব। ঠিক আছে, ওকে। সো এখান থেকে পাঠাইছে এরকম আর কোনো কিন্তু কিছু নাই যে এটা আমরা পাঠাইছি। ঠিক আছে, পাঠাইছি, এবং ওপেনিং ব্যালেন্সগুলো আমরা দেখব। তো এখান থেকে ওপেনিং ব্যালেন্সগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, যা যা পাঠাইছিলাম সেগুলোর ওপেনিং ব্যালেন্স, এবং এগুলো আমরা কি করব, আমাদের এই বক্সের মধ্যে এবার সিরিয়ালে সব বসায় দেব। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা ব্রাঞ্চ লিখছিলাম, ব্রাঞ্চের পরিমাণ লিখেছিলাম, এরপরে আমরা লিখে নিব হচ্ছে আমাদের সিরিয়ালে ডেপ্টর্স আছে, ডেপ্টর্সের পরিমাণ লিখে নেব, এবং এটারও এই যে সেম তারিখটা আমি দিয়ে দিব। ডেপ্টর্সের পরিমাণ ছিল 30,000 টাকা, তারপরে পিটি ক্যাশ ছিল 2500 টাকা, এখানেও কিন্তু 1116 হবে। তারপরে হচ্ছে আমাদের পিটি ক্যাশের পর আমাদের ছিল গুডস সেন্ট বাই ব্রাঞ্চ। হ্যাঁ, এটা আমরা এই পণ্যটা আমরা পাঠাইছিলাম ওদের কাছে আগে, এই 75,000 টাকা। ওকে, এরপরে আমরা টাকা পাঠাইছিলাম, কিছু টাকা পাঠিয়েছিলাম। তো নর্মালি আমরা কখনো মেইন কোম্পানি কখনোই নগদ টাকা নিয়ে যাবে না, যে আমি আমার শাখায় টাকা দিয়ে আসি। তারা কি করবে, যে ব্যাংকের মাধ্যমে বা কোনো কর্মচারীর অ্যাকাউন্টের মাধ্যমে কি করবে, টাকাটা পাঠিয়ে দিবে। তো আমরা কি করবো, আমাদের মেইন যে কোম্পানি আছে এবি কোম্পানি, এর অ্যাকাউন্ট থেকে আমরা ব্রাঞ্চের অ্যাকাউন্টে কি করবো, টাকাটাকে পাঠাবো। ঠিক আছে, সো এই যেহেতু আমরা অ্যাকাউন্টে টাকা পাঠাবো, সো এটার নাম আমরা দিয়ে দিতেছি ব্যাংক। ওকে, এবং এখানে নামগুলো ছিল, স্যালারির জন্য পাঠাইছিলাম আমরা 75,000 টাকা, রেন্টের জন্য পাঠাইছিলাম, মানে শাখাটা যে বাসায় বা যেখানে খোলা হয়েছে সেখানে একটা ভাড়া আছে, সেটার জন্য পাঠাইছি 30,000 টাকা, এবং অন্যান্য খরচের জন্য আমরা পাঠাইছিলাম হচ্ছে 10,000 টাকা। ওকে, এমনগুলো আমরা বসাই দিলাম। এখানে আমাদের নর্মালি ডেবিট পাশের যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডেবিট পাশে আমরা কী কী কাজ করলাম, আমরা যদি একটু খেয়াল করি, ডেবিট পাশে আমরা দেখলাম যে আমাদের ওপেনিং ব্যালেন্সগুলো কী কী আছে, ওপেনিং ব্যালেন্সগুলোকে আমরা নিয়ে এখানে বসালাম, এবং আমাদের কোন কী কী জিনিস আমরা পাঠাইছি, আমাদের মেন শাখা থেকে আমাদের ব্রাঞ্চের শাখায় কী কী পাঠাইছি, এই জিনিসগুলোকে আমরা মার্ক করে এই জায়গায় নিয়ে ডেবিট পাশে বসাইছি। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা চলে যাই আমাদের ক্রেডিট পাশে,
আমাদের ক্রেডিট পাশে কী কী আছে আমরা একটু দেখবো, প্রশ্নটাতে চলে যাই। ওকে, আমাদের ক্রেডিট পাসগুলোতে প্রথমে আমরা দেখব যে আমরা কি কি পাইলাম, কি কি পাইলাম মানে কি। এখানে এই যে ক্যাশ সেলস নগদে বিক্রি করছে 3 লক্ষ টাকার, এটা কি করলো ওরা, দেখেন ওরা বিক্রি করার পরই ওরা কি করবে, এই টাকাটাকে আমাদের কাছে পাঠিয়ে দিবে। কিভাবে পাঠাবে, টাকা নগদ টাকা হাতে করে দৌড়ায় চলে আসবে না, কি করবে আমাদের ব্যাংকের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে, মানে শাখার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমাদের মেইন কোম্পানির যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কি করবে, টাকাটা পাঠিয়ে দিবে। তাহলে আমাদের কাছে কি করলো ওরা, এই টাকাটাকে আমাদের কাছে পাঠিয়ে দিল। তাহলে এই যে ক্যাশ সেলস, হ্যাঁ আমরা পাইলাম, এটা আমরা পাইলাম, এটাকে আমরা নিব। তারপর ক্রেডিট সেলস, দেখেন তো ক্রেডিট সেলস এটাকে আমরা এখনো পাইছি, আমরা কিন্তু এখন এটা পাই নাই। তাহলে যেটা পাই নাই সেটার হিসাব আলাদা, আমরা কি কি পাইলাম সেটা আমরা দেখব। ক্যাশ রিসিভস ফ্রম ডেপ্টর্স, ডেপ্টর্সের কাছ থেকে ওরা নগদ টাকা পাইছে, ওরা পাইছে তার মানে কি সাথে সাথে আমরা পেয়ে গেছি, মানে আমাদেরকে পাঠিয়ে দিছে, ঠিক আছে। তাহলে ডেপ্টর্সের কাছ থেকে ওরা ক্যাশ টাকা নিছে, নিয়ে সাথে সাথে আমাদেরকে দিয়ে দিছে, তাহলে এটাও আমরা পাইছি। সো এইগুলোকে আমরা ব্যাংক লিখে ব্যাংকের ভিতরে নিয়ে যাবো। ওকে, এই দুটো জিনিস আমরা নিলাম এখান থেকে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের একটা জিনিস কিন্তু বাকি পড়ে গেছে, হ্যাঁ কি সেটা বাকি পড়ে গেছে, যে ক্রেডিট সেলসের যে ঘরটা ছিল সেটা আমাদের বাকি পড়ে গেছে, এটা আমরা একটু পরে যাচ্ছি, এটার কাজ আছে, আমরা যাবো। ওকে, এরপরে যদি যাই, আমাদের এগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে, হ্যাঁ এই যে গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ। আচ্ছা, গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ এই জিনিসটা কিন্তু আমাদের কি, দেখেন এইটা কি করলো, শাখা আমাদেরকে পাঠিয়ে দিছে, শাখা মেন যে বিভাগ আছে সেই বিভাগে, মানে মেন অফিসে পাঠিয়ে দিছে। তাহলে কি এটা ওরা পাঠিয়ে দিছে, যেটা যেটা আমরা পাই, মনে করেন আমরা মেন অফিস এবং শাখা অফিসের হিসাব করতেছি, যা যা আমাদেরকে দিচ্ছে বা আমরা পাচ্ছি সেগুলো আমরা ক্রেডিটে বসাবো। তাহলে ক্যাশ সেলস এটা আমরা পাইছি, নগদ টাকা আমরা পাইছি, ক্রেডিটে বসাবো। ডেপ্টর্সের কাছ থেকে ওরা নগদে পাইছে, তার মানে আমরা পাইছি, ক্রেডিটে বসাবো। গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ এটাও কি করবো, ক্রেডিটে বসাবো। ওকে, ক্লোজিং ব্যালেন্স, আমাদের ইনভেন্টরি, পিটি ক্যাশ, ডেপ্টর্স, হ্যাঁ এগুলোর যদি কোনো ক্লোজিং ব্যালেন্স থাকে সেগুলোকেও আমরা কি করব, আমাদের ক্রেডিট পাশে বসাবো। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি, কি করব, ক্রেডিট পাশে বসাবো। তাহলে ক্রেডিট পাশে আমরা 5টা জিনিস পাইছি। ওকে, তো এই 5টা জিনিসকে আমরা ক্রেডিট পাশে বসায় আনি, ঠিক আছে। ওকে, তো 5টা জিনিস আমরা কী কী পাইছিলাম, আমরা যদি একটু শুরু থেকে দেখি। প্রথমে আমরা পাইছিলাম হচ্ছে, আচ্ছা ব্যাংকের নাম দিয়ে দিব আগে, ব্যাংকের ঘরে আমরা ক্যাশ সেলসের মাধ্যমে বিক্রয় করছিল ওরা, সেখান থেকে আমরা 3 লক্ষ টাকা পাইছিলাম, এই 3 লক্ষ টাকা বসায় দিলাম। এরপর হচ্ছে ক্যাশ রিসিভস ফ্রম ডেপ্টর্স, এরকম একটা ছিল, তো দিয়ে দেই ক্যাশ রিসিভস ফ্রম ডেপ্টর্স, আমি শর্ট করে লিখে নিলাম 2,90,000 টাকা। ওকে, এরপরে ছিল আমাদের যেহেতু ব্যাংকের ভিতরে এই দুইটাই আমরা পাইছিলাম ব্যাংকের মাধ্যমে, তো দুইটা লিখে নিয়েছি। এরপর আমাদের যা আছে সেগুলোকে জাস্ট আমরা বসাই দিব, যেরকম আমরা পাইছি গুডস রিটার্নড, হ্যাঁ গুডস রিটার্নড ছিল আমাদের রিটার্নড বাই ব্রাঞ্চ, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ ছিল 25,000 টাকা, বসাই দিলাম 25,000 টাকা। এরপরে ছিল আমাদের ব্রাঞ্চ স্টক, আমাদের ইনভেন্টরি যে ক্লোজিং ব্যালেন্স ছিল, হ্যাঁ তাহলে ব্রাঞ্চ স্টক, এটা তারিখ দিয়ে দিতে পারি 16, ওকে সরি এখানে 1 হবে না 12 হবে, 12 16 দিয়ে দিলাম। এবং এটার পরিমাণ ছিল আমাদের কত, ব্রাঞ্চ স্টকের পরিমাণ ছিল, একটু কোশ্চেন থেকে দেখে নিয়ে ওয়েট, 40,000 টাকা। ইনভেন্টরি অফ ব্রাঞ্চ, ওকে 40,000 টাকা ছিল। এবং পিটি ক্যাশ ছিল আর একটা, পিটি ক্যাশ, এবং এটাও সেম তারিখ 2016, এবং এটার পরিমাণ ছিল আমাদের 2,000 টাকা, এই বসাই দিলাম 2,000 টাকা। ওকে, হয়ে গেল। এখন আমাদের একটা জিনিস বাদ পড়ে গেছে, আমরা যদি একটু কোশ্চেনে যাই খেয়াল করবেন, দেখেন আমাদের দুইটা জিনিস এখান থেকে বাদ পড়ছে, কি কি আমি মার্ক করে দেখাইতেছি ওয়েট। আমাদের দুইটা জিনিস বাদ পড়ছে হচ্ছে এখান থেকে আমাদের এই যে ক্রেডিট সেলস, এটাকে আমি মার্ক করছি, এবং আমাদের আর কি কি বাদ পড়ছে। ওকে, দেখেন এই যে ক্রেডিট সেলস এই জিনিসটা যে বাদ পড়লো, কেন বাদ পড়লো, এটা কেন নিলাম না, দেখেন ক্রেডিট সেলস নর্মালি আমাদের যে খতিয়ানটা করতেছে এই খতিয়ানের মধ্যে ডিরেক্টলি আসবে না, হ্যাঁ ডিরেক্ট আসে না, তবে ইনডিরেক্টভাবে এটার কিছুটা কি বলে তাৎপর্য আছে। সেটা কি এরকম, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল করেন, এই ওপেনিং ব্যালেন্সের মধ্যে আমরা কত ধারে বিক্রি করছি কত টাকা সেটা আমাদের দিয়ে দিছে 3,10,000 টাকা। আমাদের ডেপ্টর্সের ওপেনিং ডেপ্টর্সের পরিমাণ কত ছিল, 30,000 টাকা, বাট ক্লোজিং ডেপ্টর্স আছে, দেখেন তো ক্লোজিং ডেপ্টর্সের পরিমাণ ওরা কিন্তু এখানে দেয় নাই, ঠিক আছে। এই যে ক্লোজিং ডেপ্টর্সের জিনিসটাকে দিল না, এই জিনিসটাই আমাদের কি করতে হবে, হিসাব করে নিজেদের বের করে নিতে হবে। তো এই জায়গায় আমাদের একটা ছক করতে হবে, তো সেই কাজটা আমি একটু করে নিতেছি। এখানে পরিমাণ কত ছিল, ওপেনিং ডেপ্টর্স, ঠিক আছে, ওপেনিং ডেপ্টর্সের পরিমাণ ছিল আমাদের 30,000 টাকা, বসায় দিলাম 30,000 টাকা, ঠিক আছে। এবং এখানে আমাদের ক্রেডিট সেলসের পরিমাণ কত ছিল, দেখেন প্লাস ক্রেডিট
সেলস, আমাদের ক্রেডিট সেলসের পরিমাণ ছিল 3,10,000 টাকা। তাহলে এখানে টোটাল কত হচ্ছে 3,40,000 টাকা। তাহলে আমাদের টোটাল ডেপ্টর্সের কাছে আমরা কত টাকা পাই 3,40,000 টাকা পাই। এবং এখানে আমাদের বলছিল যে আমরা ডেপ্টর্সের কাছ থেকে নগদে টাকা পাইছি, তাই না? এরকম একটা কথা আমরা পাইছিলাম না যে ক্যাশ রিসিভস ফ্রম ডেপ্টর্স কত 2,90,000 টাকা, এটা আমরা ডেপ্টর্সের কাছ থেকে পাইছি। তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস ক্যাশ রিসিভড ফ্রম ডেপ্টর্স কত 2,90,000 টাকা। এটাকে মাইনাস করে দেবো, তাহলে 3,40,000 থেকে 90,000 যদি মাইনাস করে আমাদের আসতেছে 50,000 টাকা। যেহেতু 50,000 টাকা বের হয়েছে, তার মানে কি আমাদের কিন্তু কি ক্লোজিং ডেপ্টর্স আছে, তাই না? তাহলে যেহেতু ক্লোজিং ডেপ্টর্স আছে, তাহলে এই জায়গায় আমরা লিখে নিব ডেপ্টর্স, তারিখটা দিয়ে দিব এই ক্লোজিং ডেপ্টর্স কত 50,000 টাকা। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের পুরো বক্সটা করা। তাহলে এখানে আমরা কী কী বসালাম, ওপেনিং ব্যালেন্সগুলোকে বসালাম, দেন আমাদের যা যা আমরা শাখায় পাঠাইছি সেটা বসাইলাম। হ্যাঁ, তো এগুলো বসালাম ডেবিট পাশে। এবার ক্রেডিট পাশে কী কী বসালাম, শাখা থেকে যা যা আমাদের কাছে আসছে, রিটার্ন আসুক বা নগদ আসুক সেগুলো, এবং যে ক্লোজিং ব্যালেন্সগুলো আছে সেগুলোকে ক্রেডিট পাশে বসালাম। ঠিক আছে, এইবার আমরা দেখব যে আমাদের কোন পাশে অ্যামাউন্ট বেশি আছে এবং কোন পাশে অ্যামাউন্ট কম আছে। ঠিক আছে, তো আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে নেবেন, করে দেখবেন যে আমাদের ক্রেডিট পাশে অ্যামাউন্টটা কী হবে বেশি হবে। ঠিক আছে, সো ক্রেডিট পাশে যেহেতু বেশি হবে, ক্রেডিট পাশে আমার অ্যামাউন্ট ক্যালকুলেশন করা আছে, আমি জাস্ট ওখান থেকে দেখে বসিয়ে দিচ্ছি। 7,07,000 টাকা আসবে এখানে, 7,07,000 টাকা বসাই দিলাম। এখানেও আমি 7,07,000 টাকা বসাই দিলাম। হ্যাঁ, ক্যালকুলেশনে যদি একটু ভুল টুল থাকতে পারে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। ওকে, 7,70,000 টাকা বসাই দিলাম, 7,000 টাকা, সরি 7,07,000 টাকা। এবং এই 7,07,000 টাকা থেকে এখন আমরা কি করব, এইটা মানে এই ডেবিট পাশের এই অ্যামাউন্টগুলোকে মাইনাস করব। তো এখান থেকে আমরা যখন এগুলোকে সবগুলোকে মাইনাস করব, আমরা এখানে পাচ্ছি 3,49,500 টাকা। ঠিক আছে, 3,49,500 টাকা পাচ্ছি, এবং এইটার নাম আমরা দিয়ে দিব প্রফিট ট্রান্সফার্ড টু প্রফিট লস অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এই যে শেষ, এটাই হচ্ছে আমাদের মিশ্র পদ্ধতির অঙ্ক। ঠিক আছে, যখনই আমাদের মিশ্র পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে বলবে তখনই কিন্তু আমরা এই ওয়েতে আমরা কি করে দিতে পারি, অঙ্কটাকে করে দিতে পারি। ঠিক আছে, তো পুরো অঙ্কটা এভাবে করে আমি করলাম। এই যে ঠিক আছে, প্রশ্ন দিয়ে বুঝিয়ে আমি পুরো অঙ্কটা আপনাদের সলভ করে দেখালাম। আশা করি কারো কোনো প্রবলেম নেই। যদি কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম তৈরি হয়, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।